ঝিনাইদহের নূর বক্সের বয়স ৭৯, কিন্তু মনের বয়স ১৯। ভারত মহাসাগর পাড়ি দিয়ে শ্রীলঙ্কার ডাম্বুলায় গেছেন টাইগারদের সমর্থন জানাতে। পকেটে টাকা কম, তাই বাধ্য হয়েই রাস্তায় রাত কাটান। লঙ্কা দেখছেন পায়ে হেঁটে হেঁটে। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মিরিক। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মৌলভীবাজারের 2 আস্তানায় জঙ্গি সোয়াট গোলাগুলি, কুমিল্লায় বিস্ফোরক সহ জঙ্গি বাড়ির খোঁজ। কুমিল্লা নির্বাচনে অনিয়ম হলে ছাড় দেবে না ইসি, ১৯ পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার। সিরিজ জিতে কলম্বোকে স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা, ডাম্বুলায় হ্যাট্রিক, তাসকিনের বড় অর্জন। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে কুমিল্লায় নির্বাচনী পরিবেশ। মতামত পাঠাতে পারেন ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। মৌলভীবাজারে 2টি আস্তানায় সোয়াটের অভিযান চলছে। 2টি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি আছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন হিটব্যাক। জঙ্গি আস্তানার সন্ধ্যে ভোর 5টার দিকে মৌলভীবাজারে 2টি বাড়ি ঘেরাও করে পুলিশ। এর মধ্যে একটি বাড়ির অবস্থান মৌলভীবাজার পৌরসভার বড়হাটে। সেখানে সন্ধ্যায় জঙ্গিদের বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। আরেকটি বাড়ির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে। বাড়িটি ঘেরাও করে রেখেছে পুলিশ। এর আগে ভোরে পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। বাড়ি দুটি আশেপাশে 2 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি করেছে পুলিশ। সেখানে বড় কোনো জঙ্গি নেতা থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি আসানের সর্বশেষ খবর জানাতে মৌলভীবাজারের নাসিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব আলম, আমরা এখন জানি যে অপারেশন হিটব্যাক নাম দেওয়া হয়েছে, আর কোনো নতুন কিছু আমরা জানি কিনা এই মুহূর্তে মৌলভীবাজারে? জি খালেদ, অপারেশন হিটব্যাক চলছে এবং এই হিটব্যাক নাম দেওয়ার যে একটা ব্যাখ্যা আমরা পেয়েছি সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা এখানে অপারেশনে রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সিলেটে আতিয়া মহলে যখন অভিযান চলছিল, অভিযান চলাকালে বাইরে যে পরপর 2টি বোমা হামলা চালানো হয়েছিল, সেখানে যে 6 জন নিহত হয়েছে তার মধ্যে 2 জন পুলিশ কর্মকর্তা। সেই পুলিশ কর্মকর্তাদের হত্যার পাল্টা আঘাত হিসাবেই আজকে এখানে তারা এই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর অভিযান শুরু করেছে। এ কারণে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন হিটব্যাক। আর এই হিটব্যাক আসলে শেষ হতে হয়তোবা আপনাকে এই তথ্যটি কি আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা কেউ জানিয়েছেন যে ওইখানে জঙ্গি হামলা হয়েছিল বলে মৌলভীবাজারে এটি সন্ধান করা হচ্ছে? জি খালেদ, আমি আগেই বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা যারা এই অপারেশনে রয়েছে তাদের সঙ্গে কথা বলেই আমি এই ব্যাখ্যাটি পেয়েছি। তারা কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করবেন কিনা কিছুক্ষণের মধ্যে বা কতক্ষণের মধ্যে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করবেন এরকম জানিয়েছেন কিনা আপনাকে? এরই মধ্যে এই সিলেট রেঞ্জের যে জিআইজি তার সঙ্গে সংবাদকর্মীদের কথা হয়েছে। আসলে অপারেশন শেষ হওয়ার আগে রাতে আনুষ্ঠানিক ব্রিফিং করার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানিয়ে দিয়েছেন। এবং এই অপারেশন শেষ হওয়ার পর আপনি জানেন যে আরেকটি আস্তানা রয়েছে অদরেই পৌরসভা এলাকায়, সেখানে হয়তো অভিযান চালানো হবে এবং সেই অভিযানের পর একসঙ্গে ব্রিফিং করার একটি সম্ভাবনার কথা তিনি আমাদেরকে জানিয়ে গেছেন। আপনাকে ধন্যবাদ, আপনি জানিয়ে দিবেন পরের খবর করে। কুমিল্লাও এরকমই একই ঘটনা ঘটছে। কুমিল্লার কোটবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। দুপুরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা দক্ষিণ বাগমারা বড় কবরস্থানের পাশে 3তলা বাড়িটি ঘিরে ফেলে। কুমিল্লা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবিদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় জঙ্গি বিরোধী অভিযানে পাওয়া তথ্য থেকে বাড়িটির সন্ধান পাওয়া যায়। বাড়ির ভেতরে বিস্ফোরক সহ এক জঙ্গি অবস্থান করছে বলে পুলিশ ধারণা করছে। সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের এই বাড়িটির মালিক দেলোয়ার হোসেন। এই ওয়ার্ডে রয়েছে সিটি কর্পোরেশনের নির্বাচনে 4টি ভোট কেন্দ্র। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন, সিটি নির্বাচনে কাল ভোট শেষ হওয়ার আগে এই আস্তানায় অভিযান চালাবে না আইন শৃঙ্খলা বাহিনী।
কাউন্টার টেরোরিজম ইউনিট ঢাকা ডিএমপি, ঠিক আছে, তারা একটা বিষয় নিয়ে কাজ করছিল। তো একজনকে ধরার পর তার দেওয়া তথ্য মতে এখানে আমরা একটা বাড়ি কর্ডন করে রেখেছি এবং তার দেওয়া তথ্য মতে এখানে ভিতরে একজন জঙ্গি অবস্থান করছে, যার কাছে মানে অনেক বিস্ফোরক দ্রব্যাদি আছে, ঠিক আছে। এখন সুনির্দিষ্টভাবে বলতে হলে বিস্তারিত দেখে তারপরে কথা বলতে হবে। কুমিল্লা কোটবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এখন সেখানে কি অবস্থা? পুলিশ কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা পদক্ষেপ নিয়েছে? আমরা আসলে সন্ধ্যা থেকেই এখানে আছি। আমরা দেখেছি যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুর রহমান এবং এডিশনাল ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বাড়িটির কাছে গিয়েছেন। আমরা প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থান করছি, আমাদেরকে সেদিকে যেতে দেওয়া হচ্ছে না। তবে আমরা দূর থেকে যেটা বিকালেও দেখেছি যে পুলিশ আসলে সেই বাড়িটিকে ঘিরে রেখেছে। আর সেই ব্যাপারে কিন্তু আসলে আমাদেরকে তারা বিস্তারিত করে কিছু বলছে না। বিকালে যে তথ্য আমরা পেয়েছিলাম, তানভীর, আমরা জেনেছি যে 4টি ভোট কেন্দ্র আছে সেখানে, কিন্তু সবচেয়ে কাছে যেটা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র আছে, শুধু সেটিতে বন্ধ থাকবে না, সব 4টিতেই ভোট চলবে, মানে সেখানে অভিযান বন্ধ থাকবে এরকম বলেছেন সিইসি। আপনার কাছে এ নিয়ে কি তথ্য আছে? আমরা আসলে আগামীকালকের যে ভোট গ্রহণ সেটা নিয়ে রিটার্নিং অফিসারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। উনি আমাদের ফোন ধরেননি। তবে এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে আগামীকাল এই এলাকায় ভোট গ্রহণ চলবে কিনা সে ব্যাপারে কিন্তু কিছুই আমাদেরকে জানানো হয়নি। সিইসি ব্রিফিং করেছেন সম্ভবত, সেই তথ্য আপনাদের কাছে আসেনি তাহলে? না, আমি রিটার্নিং অফিসার এবং নির্বাচনের বিভিন্ন কর্মকর্তাদের কাছে ফোন দিয়েছিলাম। তারা বলছে যে পুলিশের সাথে কথা বলতে, তাদের বিভিন্ন ধরনের মিটিং করছেন, তারা তাদের সাথে কথা বলে আসলে আমাদেরকে এই বিষয়গুলো সরাসরি জানাতে পারবেন। এদিকে আতিয়া মহলে অপারেশন টুয়েলাইট শেষে আতঙ্ক কাটিয়ে উঠেছে শিববাড়ি এলাকায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এদিকে কথিত মর্জিনা বেগমের পরিচয় শনাক্তে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থেকে সিলেটে এসেছে তার পরিবার। জঙ্গি মুসার মা ও ভাই বোনকে ডিএনএ পরীক্ষার জন্য সিলেটে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জঙ্গি আস্তানার সন্ধান আর 4 দিন ধরে অপারেশন টুয়াইলাইট, মুহুর্মুহু গোলাগুলি আর বিস্ফোরণ, এক ভয়াবহ পরিস্থিতি। অভিযানের প্রয়োজনে বন্ধ করা হয় ওই এলাকার গ্যাস সংযোগ, সীমিত করা হয় চলাচল। অপারেশন শেষ হওয়ার পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে এলাকার জনজীবন। এখন বর্তমানে আজকে গ্যাস দেওয়া হয়েছে, এখন কিছুটা আমরা চলতাম ফিরতে পারলাম, এখন বাজারও আমাইতে পারলাম, আমরা খাই খাবার করতে পারলাম। এখন অবশ্য গ্যাস কারেন্ট আছে, সমস্যা আমরা বাচ্চা ইটা রান্ধিয়া খাওয়ার সুযোগ। আতিয়া ভবন থেকে সোমবার উদ্ধার হওয়া 2 জঙ্গির মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। মর্জিনা আক্তার পরিচয়ে বাড়ি ভাড়া নেয়া নারী জঙ্গির পরিচয় শনাক্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে সিলেট এসেছে তার পরিবার। তারা আসছে, প্রাথমিকভাবে দেখছে, এখন দেখার পরে আসলে তারা তো এটা বলা যাচ্ছে না, এখনো তারা অবস্থান করছে, এখনো আছে। তাদের বক্তব্য নিব, ডিএনএ স্যাম্পল কালেকশন করছি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারও আছে, সবগুলো এক করে তখন আসলে নিশ্চিত হওয়া যাবে সে কি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে ভেতরে বিপুল বিস্ফোরক থাকায় ঝুঁকিমুক্ত নয় আতিয়া মহল। বিস্ফোরক নিষ্ক্রিয় হলেই ওই এলাকা সাধারণের চলাচলের জন্য পুরোপুরি খুলে দেয়া হবে। বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পরে যখন তারা নিশ্চিত হবে এখানে কোনো বোমা নাই, তারপরে ক্রাইম সিন যখন আমরা সংগ্রহ করব, এর পরবর্তীতে আমরা তাদের এটা করে দিব। এলাকার লোকজন যাদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেটা আমরা করব। জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার রাতে শিববাড়ির আতিয়া মহল নামের 5তলা বাড়ি ঘিরে ফেলে পুলিশ। শনিবার সেখানে অভিযান শুরু করে সেনা কমান্ডোরা। নিহত হয় 4 জঙ্গি। মঙ্গলবার বিকেলে 4 দিনের অভিযানের সমাপ্তি টানে সেনাবাহিনী। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের লোকজন হয়তো আজকে একটু ঠিকমতো তারা নর্মাল লাইফে মানে সাইকোলজিক্যালি ব্যাক করছিল, তারা ঠিকমতো শ্বাস নিতে না নিতেই মৌলভীবাজারে আজকের এই ঘটনা, 2টি জায়গায়, তারপর আবার বেশ ব্যস্ত সোয়াট টিম আমাদের। মৌলভীবাজারের 2টি জায়গায় নাসিরপুর এবং বড়হাট। নাসিরপুর এবং বড়হাটের 2টি, আমাদের মাহবুব আলম লাবলু যেটি জানাচ্ছিলেন, নাসিরপুর এবং বড়হাটের যে 2টি বাড়ি, সেই 2টি বাড়ির মালিক আবার একই জন। খুব বেশি দূরেও না, কিন্তু 20 কিলোমিটারের মধ্যে। 20 কিলোমিটারের মধ্যে তার 2টি বাড়ি, এবং সেটিকে একটি বাগান বাড়ি বলে মনে হচ্ছে। 7,000 টাকা দিয়ে ভাড়া নিয়েছেন। যারা থাকেন আশেপাশে যে বাড়ি আছে তারা খুব বেশি কিছু বলতে পারেন না, কিন্তু কেয়ারটেকারই আবিষ্কার করেছেন যে তাদের মধ্যে থেকে আসলে কোনো ঝামেলা থাকতে পারে, এবং তারা পুলিশকে জানিয়েছেন। আমার কাছে মনে হয় যে এত সব খারাপ খবরের মধ্যে এটি একটি ভালো খবর, যে জঙ্গিদের এখন ঠিক বাড়ি ভাড়া নেওয়াটা এত আসলে সহজ না। কিন্তু আমি একটা জিনিস ভাবছিলাম এই বিষয়ে, যে
এই যে ভাড়াটিয়াদের তথ্য দেওয়ার বিষয়টা পুলিশ বারবার বলছে, ভাড়াটিয়ার তথ্য দিয়েও তো আসলে খুব একটা লাভ হচ্ছে না, জঙ্গিরা বাসা ভাড়া পাচ্ছে, এটা কিভাবে তাহলে কাজে আসবে? জঙ্গিরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে বাড়ি ভাড়া নিচ্ছে। আমি একটু অনুপমের কাছে বিষয়টি একটু জানতে চাইবো যে অনুপম, আপনি সিলেট অঞ্চলের লোক, সিলেট মৌলভীবাজার এলাকায় যে এত বড় বড় বাড়ি ভাড়া দেওয়া হয়, আসলে তাদের মানে তাদের কাছে সিলেটের অবস্থাটা আমি বলি। সিলেটের সবাই জানে যে সিলেটের বেশিরভাগ অনেক লোক, প্রচুর লোক হচ্ছে লন্ডনে থাকে, অন্যান্য অনেক জায়গায় থাকে। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ধান ক্ষেতের মধ্যে অনেক বড় বড় বাড়ি আছে এবং সেই বাড়িগুলোতে আসলে যারা মালিক তাদের কেউ থাকে না। সেই সব ক্ষেত্রে শুধুমাত্র তারা যখন মাঝে মধ্যে 2-1 বছরে আসেন তখন থাকেন, বাকি সময় কিন্তু থাকে কেয়ারটেকারের আন্ডারে। এবং সেই কেয়ারটেকার, আমি আমার বাসা যখন ভাড়া দিব তখন আমি যেইভাবে নিরাপত্তা নিশ্চিত করে সবকিছু তথ্য নিয়ে দিব, কেয়ারটেকার কিন্তু সেটা নিশ্চিত করতে পারেন না। এবং অনেক ক্ষেত্রেই সেই কেয়ারটেকার দেখা যাচ্ছে স্থানীয় লোক নাও হতে পারেন। সেক্ষেত্রে তার আসলে সবকিছু মেইনটেইন করাটাও একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে সেই মৌলভীবাজারের বাড়ি দুটি ক্ষেত্রে এরকমই হয়েছে ঘটনা ঘটেছে। কুমিল্লার বিষয়টিও একটু হয়তো উদ্বেগের কারণ হতে পারে নির্বাচন কমিশনের জন্য, কাল ভোট। কিন্তু আমি আসলে একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা সংবাদ মাধ্যমে যেটা বলছি বা আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে কাল নির্বাচনে এর আগ পর্যন্ত অভিযান চালানো হবে না, এই বিষয়টা কি আসলে জানানো খুব জরুরি? সিইসির কাছ থেকে হয়তো সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে আগামীকাল নির্বাচনের ক্ষেত্রে ওখানে যেহেতু 4টি কেন্দ্র রয়েছে, ওই 4টি কেন্দ্রের মধ্যে যদি মানে জঙ্গি অভিযান চলে, তাহলে স্বভাবত ওই জায়গাগুলিতে আপনি দেখেছেন যে মৌলভীবাজারে 140 ধারা জারি করা হয়েছে। 140 ধারা যদি জারি নাও করা হয়, সেখানে একটি নো মুভমেন্ট জোন তৈরি করা, আসলে সেই নো মুভমেন্ট জোনের মধ্যে নির্বাচন কি করে হবে? আমি বলতে চাচ্ছিলাম যে আমরা তো এরই মধ্যে প্রমাণিত হয়েছে যে সীতাকুণ্ড, আশকোনা, এই সবগুলো ঘটনা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। তো সেই ক্ষেত্রে আমি যখন এই জিনিসটা বলছি যে এতদিনের মধ্যে বা এত সময়ের মধ্যে এখানে অভিযান হবে না, সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটা সুবিধাজনক অবস্থানের দিকে ঠেলে দিচ্ছি। এই ক্ষেত্রে আসলে ব্যাপারটি আমি একটু অন্যভাবে দেখেছি। সিইসির কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, নির্বাচন পরিচালনা করার জন্য যা যা কিছু করার সময় তা তিনি করবেন। তিনি অভিযানটি কিছুদিন পরে করার জন্য, কিছুক্ষণ পরে করার জন্য অনুরোধ করতে পারেন। এটা আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমি দেখছিলাম একটি যেটি সবচেয়ে কাছে যে কেন্দ্রটি, সেখানে নারী ভোটারের সংখ্যা 2000-এরও বেশি। আসলে নারীদেরকে অবশ্যই এই বিষয়গুলো সবাইকেই করবে, অনেকটাই প্রভাব ফেলতে পারে। যাই হোক, আমাদের বোধহয় একটি বিরতি নেওয়ার সময় আছে। আত্মঘাতী জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ফরিদপুর আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা এই অভিযোগ করেছেন। ঢাকা বিভাগ ভেঙে নতুন একটি বিভাগ করার পরিকল্পনাও জানান তিনি। 8 বছর পর ফরিদপুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনে শহর জুড়ে বর্ণিল সাজ, আওয়ামী লীগের জনসভাস্থলেও বর্ণাঢ্য আয়োজন। আওয়ামী লীগ সভাপতি সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে পৌঁছলে স্লোগানে স্বাগত জানান হাজারো নেতাকর্মী। শুধু বিশেষ এলাকা বিবেচনায় বিএনপি সরকার সহ সামরিক শাসনামলে ফরিদপুরের বঞ্চনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতনের ইতিহাস মনে করিয়ে দেন দলীয় প্রধান। বাড়িঘর দখল করে তাদের উপর অত্যাচার করে। সন্তান যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকে আসক্ত না হয়, সেজন্য পরিবারকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ইসলাম কখনো আত্মহনন ও জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, সৌহার্দ্যের ধর্ম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে ধর্মেরই হোক সকলকে সহযোগিতা করতে। সেখানে নিরীহ মানুষকে হত্যা করা আর আত্মহননের পথ বেছে নেওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করে না। ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা নিয়ে নতুন বিভাগ করার পরিকল্পনা আছে সরকারের। ঢাকা বিভাগ ভেঙে আমরা নতুন আরেকটা বিভাগ, যেটা ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ সব মিলে আরেকটি বিভাগ আমরা করব। সেই পরিকল্পনাও আমাদের রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে সমর্থনের আহ্বান জানান শেখ হাসিনা। 2019 সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যাতে আমাদের উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারি, তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই। এর আগে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে 20টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 11টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফরিদপুর। রাত 9টায় বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে।
9:22 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। কুমিল্লা সিটি নির্বাচনে কেউ বল প্রয়োগের চেষ্টা করলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন। অনিয়ম ও সহিংসতার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে পুলিশ। ভোটের আগে 19 পুলিশ কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহারও করা হয়েছে। সকালে কুমিল্লা পুলিশ লাইনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব বন্টন করা হয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে দেওয়া হয় স্পষ্ট বার্তা। 103টি কেন্দ্রের সবকটিকেই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা জানান, কারো কোনো ধরনের বল প্রয়োগ সহ্য করা হবে না। একমাত্র লক্ষ্য নির্বাচন সুষ্ঠু করা। এজন্য যা প্রয়োজন সবই করা হবে। কোনো পুলিশ ভাইয়ের অথবা আমার কোনো ভোট গ্রহণ কর্মকর্তার গায়ে যদি কোনো রকম আচরণ লাগে, যদি কারোর দ্বারা ছিনতাই হয়, তে আমরা আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে তার ব্যবস্থা গ্রহণ করব। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর 24 সদস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব ও বিজিবি। পুলিশ সুপার জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে বার্তা দেওয়া হয়েছে। যে কোনো ধরনের অনিয়ম, যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। আমাদের সামনে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে আমরা কাউকেই স্বাভাবিকভাবে যেতে দিব না। সাধারণ ভোটাররা চান শান্তিপূর্ণ ভোট, প্রয়োজনীয় নিরাপত্তা। যাতে কোনো ঝামেলা না হয়, আমরা যাইতে পারি সেন্টারে ভোট দিতে পারি, ওইটি চাচ্ছি আর কি। আমরা চাই আমাদের ভোটটা যাতে অবৈধভাবে কেউ না দিতে পারে, আমরা সবাই বিশেষ করে এটাই আশা করছি। কুমিল্লা নির্বাচনে মোতায়েন থাকছে বিজিবি, র্যাব ও আর্মড পুলিশের প্রায় 4000 সদস্য। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সব ধরনের নির্বাচনী সামগ্রী। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের এই নির্বাচনে অর্থাৎ কুমিল্লা থেকে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে, এমন আশার কথা শুনিয়েছেন নতুন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তার নেতৃত্বে এই কমিশনের জন্য বড় নির্বাচন এটি, তাই তাদের জন্য এটি যেমন একটি বড় পরীক্ষা, একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং বাকি সবার জন্যই এই নির্বাচন যেন অনুসরণীয় হয়ে থাকে সে কথাই বলছেন এখন সবাই। ভোটারদেরও প্রত্যাশা সেরকমই। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। নির্বাচনের মাঠ থেকে খেলার মাঠে যেতে চাই অনুপম আপনার সঙ্গে। বাংলাদেশের 1 এপ্রিল সিরিজ নির্ধারণী ম্যাচ, আগেরটা তো বৃষ্টিতে ভেসে গেল। তার চেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব 23 জুনিয়র টাইগার, যাদেরকে আমরা বলছি ইমার্জিং কাপ, হচ্ছে বাংলাদেশের। সেই ক্ষেত্রে আমরা হংকং এবং নেপালের বিরুদ্ধে খেলেছিলাম। আসল পরীক্ষা মূলত আগামীকাল পাকিস্তানের সাথে ম্যাচ। বাংলাদেশ এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে, কিন্তু পাকিস্তানের সাথে খেলার পরীক্ষাটা দিয়ে আসলে পরের প্রস্তুতি বাইরে রাখতে চাই। সেই খবরগুলো আছে, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। গ্রুপ সেরা হয়ে সেমি নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশের, টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা। বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু 21 এপ্রিল। টুর্নামেন্টে 5 দলের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। নয়টা 33 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশের। তৃতীয় ও শেষ ওডিআই খেলতে কলম্বোয় বাংলাদেশ। একদিনের বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে মাশরাফির দল। কলম্বোয় সিরিজ নিশ্চিত করতে আত্মবিশ্বাসী টাইগাররা। দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ। টিম হোটেলের সামনে রাখা বাসে উঠতে ব্যস্ত টাইগাররা, লক্ষ্য কলম্বো। তবে সাকিব আল হাসানকে হয়তো উঠতে দিতে চায় না মেয়ে অব্রি। বেলকুনিতে খেলায় মজেছে বাবার সাথে। ফুরফুরে মেজাজেই দেখা মিলল বিশ্বসেরা অলরাউন্ডারকে। টিমের বাকি সদস্যদেরও দেখা গেল ভারমুক্ত। মেন লক্ষ্য তো সিরিজ জেতা। আসলে এখন আমরা নতুন ভেন্যুতে যাচ্ছি, ওই উইকেটটা সম্পর্কে আমার অ্যাকচুয়ালি পার্সোনালি ধারণা নাই, কারণ আমি খেলিনি এর আগে মাঠে। তো আসলে যেই বোঝাই যাচ্ছে যে সবগুলাই বেশ ভালো ব্যাটিং পিচ। এখানে বেসিকটা ধরে রাখতে হবে, ভালো জায়গায় বল করতে হবে, অ্যাকুরেসিটা ভেরি ইম্পর্টেন্ট। তো লাস্ট 2টা ম্যাচে যা করছি ওগুলাই করার চেষ্টা করব। এর আগেও হ্যাটট্রিকের সুযোগ এসেছে একাধিকবার, তবে ভাগ্য সহায় হয়নি তাসকিনের। এবারে হ্যাটট্রিক বল করার আগে বিশ্বাস ছিল নতুন রেকর্ড গড়ার। এটা আমার লাইফের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে আমি হ্যাটট্রিক করলাম সর্বপ্রথমবারের মতো ইন্টারন্যাশনালে। আর হচ্ছে অবশ্যই এটা অনেক বড় পাওয়া এবং খুব ভালো লাগতেছে, কিন্তু আরো ভালো লাগতো যদি ম্যাচটা হইতো এবং জিততে পারতাম। ওয়ালস অবশ্যই অনেক হেল্প করতেছে, কারণ ও আমাদের বোলিং কোচ, ও একজন লেজেন্ড। শুধু ওয়ালস না, টিমের সবাই অনেক হেল্প করতেছে। তো আল্লাহর রহমতে আমি অনেক খুশি। সবাই দোয়া করবেন সামনে আপকামিং ম্যাচগুলো যাতে জিততে পারি।
সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে টাইগাররা। শনিবার কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে হবে তৃতীয় ওডিআই। বৃষ্টির আক্ষেপ নিয়েই ডাম্বুলা ছাড়ল বাংলাদেশ দল। ৩-০ হয়তো হলো না, কিন্তু সিরিজ জিততে বাধা নেই। র্যাঙ্কিংয়ের উন্নতি না হলেও ২-০ ব্যবধানে সিরিজ জিতেই দেশে ফিরতে চায় মাশরাফির দল। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। ডাম্বুলার রণগিরি ক্রিকেট স্টেডিয়ামে হাজার দশেক দর্শকের মধ্যে আলাদা করা যায় একজনকে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে শ্রীলঙ্কায় এসেছেন নূরবক্স। মাশরাফি সাকিবদের সমর্থন দিতে টাকা ধার করেছেন, দিনে খেলা দেখে রাত কাটান রাস্তায়। তারপরও এতটুকু কমে না নূরবক্সের উচ্ছ্বাস। ঝিনাইদহের নূরবক্সের শরীরের বয়স ৭৯ হলেও মনের ১৯। না হলে ভারত মহাসাগর পার হয়ে শ্রীলঙ্কার ডাম্বুলায় কি এভাবে নেচে গিয়ে বেড়াতে পারতেন? বন্ধু আমার পূর্ণ হইয়াছে শ্রীলঙ্কাতে নিছক বেড়াতে নয়, এসেছেন দেশের বাইরে বাংলাদেশের জয় দেখতে। মুক্তিযুদ্ধ করেছেন, চাকুরি করতেন সেনাবাহিনীতে। সেই সংস্থার ভাতা থেকে লোন নিয়ে লঙ্কা এসেছেন নূরবক্স। কিছু সাহায্য করেছেন এলাকার সংসদ সদস্য। যে কোনো দেশে আমি খেলোয়াড়ি গেলে সেই দেশে আমি খেলা দেখতে যাব, আমার নিজের খরচাই হোক আর সরকার খরচাই হোক। আমি এখন এই খেলাটা আমি নিজের খরচাই দেখতে আসছি। যেখানেই রাত সেখানেই কাঁধ, কথাটা বোধ হয় নূরবক্সের সাথেই মানায়। লঙ্কায় এসে বসে থাকেননি, দিনরাত এক করে ঘুরে বেরিয়েছেন ডাম্বুলার পাহাড় থেকে পাহাড়ে। এখানে আমি ওদের কথা আমি না বুঝলেও আমার কথা ওরা বোঝে না, তা আমি ইশারাই যেগুলো বলতেছি ওরা ইশারায় বুঝতেছে, আর ওরা যেগুলো বলতেছে সেগুলো বুঝতেছে। পাহাড়ে দিয়ে দেখছি মাছ আছে, নদী আছে, খাল আছে, তারপরে হচ্ছে মৌরি পাখনা পাইছি পাহাড়ে দিয়ে, তারপরে ওখানে বিভিন্ন জিনিস দেখার মতন আছে। বাংলাদেশে বউ ছেলে মেয়ে সবই আছে নূরবক্সের, তাদের জন্য চিন্তা হয়। তবে নিজেকে নিয়ে ভাবেন না, ভয় নেই মৃত্যু নিয়েও। কেবল দেশের জয় নিয়ে ফিরতে চান বুক চিতিয়ে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। ইমার্জিং টিম এশিয়া কাপে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ। এই লক্ষ্যে কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মোমিনুলের দল। কক্সবাজারে ম্যাচ শুরু সকাল ৯টায়। গ্রুপ পর্বে দুর্বল হংকং ও নেপালের বিপক্ষে সহজ জয় পেলেও জুনিয়র টাইগারদের আসল পরীক্ষা পাকিস্তান। নেপালের বিপক্ষে টপ অর্ডার ভুগেছে, তাই টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তা থাকছে। ম্যাচের আগের দিন এই জায়গায় কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। অবশেষে বঙ্গবন্ধু গোল্ড কাপের দিনক্ষণ ঠিক করেছে বাফুফে। ২১ এপ্রিল মাঠে গড়াবে পঞ্চম আসর। ২ পর্বে সিলেট ও ঢাকায় হবে ম্যাচগুলো। স্বাগতিক দেশ সহ ঠিক হয়ে গেছে ৫ দল। বৃহস্পতিবার নির্বাহী কমিটির সভা শেষে আসবে চূড়ান্ত ঘোষণা। অবশেষে দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। কয়েক দফা পিছিয়ে ২১ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে পঞ্চম বঙ্গবন্ধু গোল্ড কাপ। প্রথম পর্বের খেলা হবে সিলেট জেলা স্টেডিয়ামে। দ্বিতীয় পর্বের সব ম্যাচ সহ সেমিফাইনাল ও ফাইনাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ২১ থেকে ৩০ তারিখের মধ্যেই আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপ যথারীতি আমরা শুরু করতে চাচ্ছি। আগামীকালকে আমাদের এক্সিকিউটিভ কমিটির স্পেশাল মিটিং আছে। ওই মিটিংয়ে আমাদের ডেটটা ঠিক হবে, কবে থেকে শুরু হবে। টুর্নামেন্ট হবে ৬ জাতির। বাংলাদেশ সহ অংশ নেবে লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, কিরগিজস্তান ও বাহরাইন। তবে এখনই দল নির্বাচনের বিষয়টি খোলাসা করেনি বাফুফে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বৃহস্পতিবার সাধারণ সভায়। সাউথ এশিয়ার টিমও আসবে। আমরা মনে করছি এবং আশা করছি এবারের আসরটা আগের তুলনায় অনেক বেশি রিচ এবং জমজমাট হবে, এবং পার্টিসিপেশন টিমগুলিও শক্তি দিক দিয়ে আমরা আশা করছি আগের তুলনায় অনেক বেটার হবে। আয়োজক হিসেবে সফলতার পাশাপাশি জাতীয় দলের সাফল্য পাওয়ার উপরও জোর দিচ্ছে বাফুফে। বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। তবে আরো কিছু খবর আগে নিচ্ছি একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। রাজশাহীতে মালদ্বীপের মডেল রৌধা আতিফের মরদেহ উদ্ধার, আত্মহত্যা ধারণা পুলিশের।
রাত 9:49 আমরা ফিরলাম। কুমিল্লা নির্বাচনী পরিবেশ এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। জুবায়ের বলেছেন কুমিল্লা নির্বাচনে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে আশা করছি। সজীব বলছেন কুমিল্লা সিটি নির্বাচনে কেউ বল প্রয়োগের চেষ্টা যেন না করে। রিয়াদ বলছেন পুলিশ প্রশাসনকে অনিয়ম ও সহিংসতার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা উচিত। সাদ্দাম বলছেন নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মিজানুর বলছেন সব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে নিরাপত্তা দেওয়া দরকার। নুসরাত বলছেন সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে যে কোনো উদ্যোগ গ্রহণ করতে হবে। মারিয়া বলছেন কুমিল্লা নির্বাচনে কোনো ধরনের বল প্রয়োগের কাছে প্রশাসন যেন নত না হয়। আকাশ বলছেন আশা করি কোনো প্রার্থীর কেউ প্রভাব বিস্তার করবে না। মেহরাব বলছেন আমরা ভোটাররা শান্তিপূর্ণ ও নিরাপদে ভোট দিতে চাই। সঞ্জিদা বলছেন নির্বাচনে জয়ী যেই হোক তিনি যেন দেশের জন্য কাজ করেন। নির্বাচনে জয়ী যেই হোক সে যেন দেশের জন্য কাজ করেন, সেজন্য তার ভোটারদের জন্য কাজ করেন, এটা আমাদের সবারই কামনা থাকবে। নির্বাচন যেন জয়ী হয়, গণতন্ত্র যেন ঠিক পথে থাকে। যাই হোক, আমাদের দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদের কাছে পাঠিয়েছেন। পরে খবরটি চলে যাচ্ছি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হোস্টেল থেকে মালদ্বীপের নাগরিক বিশ্বখ্যাত ভোগ ম্যাগাজিনের মডেল রৌদা আতিফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রৌদা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে শিক্ষার্থী ছিলেন। ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। 2 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম নিজের ছবি দিয়েছিলেন মালদ্বীপের মডেল রৌদা আতিফ। তখন সমুদ্র নীল চোখের কারণে নজরে পড়েন সবার। এরপরই মডেল হন বিশ্বখ্যাত ভোগ ম্যাগাজিনের। ভোগের কাভারে তার সাথে মডেল হন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস পিয়া, ভারতের পূজা মোর, নেপালের বর্ষা থাপা সহ মোট 6 জন। উজ্জ্বল নীল চোখের প্রাণোচ্ছল রৌদা রাজশাহীতে এসেছিলেন চিকিৎসা বিজ্ঞান পড়তে। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রী হোস্টেলের 209 নম্বর কক্ষে থাকতেন তিনি। বুধবার বেলা 1টার দিকে সেই কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পোস্টমর্টম করে যে সায়েন্টিফিক যে টেস্টগুলি আছে এগুলি করার পরে বাস্তবে বোঝা যাবে যে কিভাবে সে মারা গেছে। অ্যাপারেন্টলি আত্মহত্যার মতো মনে হচ্ছে। তারপরেও ডাক্তাররা নিশ্চিত করতে পারবেন যেটি কি জাতীয় আত্মহত্যা বা কিভাবে হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। মালদ্বীপ থেকে স্বজনেরা আসার পর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তৈমুর মোহাম্মদ সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব টোকিও ফ্যাশন উইকের কিছু ছবি দেখিয়ে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। রাত 9টায় বাংলাদেশ।